পশ্চিমবাংলা বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 11,000 কোটি টাকার আপনার স্বাস্থ্যসাথী হেলথের প্রজেক্ট হিসাবে খরচ হয়েছে সরকারের। কত? 11,000 কোটি টাকা। আপনারা বুকে হাত দিয়ে বলুন, 11,000 কোটি টাকা সত্যি খরচ হয়েছে না এঘাট ওঘাট করতে করতে আসল ঘাটে গিয়ে পৌঁছেছে? আচ্ছা, আপনাদের হাতে তো এখন স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে, কিন্তু 11,000 কোটি টাকার হয়েছে। তাহলে বলুন, ওই 11,000 কোটি টাকা থাকলে 11টা এইমস তৈরি হতো। কটা? 11টা এইমস তৈরি হতো। 11টা জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবা নিয়ে আর ভাবতো না। স্বাস্থ্য পরিষেবা কিন্তু আমার মৌলিক অধিকার। আমি অসুস্থ হয়েছি, আপনি অসুস্থ হয়ে গেছেন, সরকারের কাজ হচ্ছে আপনাকে সুস্থ করে তোলা। এটা সরকারের কাজ। ভাববেন না এটা দান করছে, কিন্তু দুই সরকার দেখুন প্ল্যান করে একজন আয়ুষ্মান ভারত আর একজন স্বাস্থ্যসাথী কার্ড হাতে তুলে দিয়ে দায়িত্ব শেষ। আমি চাইবো না, কিন্তু এমন ঘটনা ঘটেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতের হাড় ভেঙেছে, পায়ের হাড় ভেঙেছে, অপারেশন কি হবে? 1 মাস পর পরে অপারেশন, না কতদিন পর পর অপারেশন করতে হবে। মানে একটা অপারেশনের পরে দ্বিতীয় অপারেশন করতে 1 মাস আপনার টাইম লাগবে, ততক্ষণ হাড়ের ভেতরে মাংস গজিয়ে যাবে। এই হচ্ছে দুরবস্থা আমাদের। আর মেডিকেল কলেজে গেলে কলকাতায় রেফার, কলকাতায় গিয়ে হই হই করো, দালাল ভর্তি, 30-40 হাজার টাকা দাও, দালালের সিট পাবে। তা অত কষ্ট করতে লাগবে না। আমি বিধানসভায় একটা প্রস্তাব দিয়েছিলাম। আমার উপরে কেন ভাই রাগ এদের জানেন? আমি ওই ধর্ম নিয়ে উন্মাদনা ছড়াতে পারি না, এটা হচ্ছে আমার উপর ওদের রাগ। ধর্ম নিয়ে আমি ভাই উন্মাদনা ছড়াতে পারি না, কারণ ধর্ম উন্মাদনার জিনিস নয়। আমি ধর্ম আপনাদের বলছি উন্মাদনার জিনিস নয়। যদি গেরুয়া বসন বা হিন্দু ধর্মকে সঠিকভাবে জানতে চান, আমি বলবো এই সারদা মাকে পড়ুন। গেরুয়া বসন সম্পর্কে যদি বেশি কিছু জানতে চান, স্বামী বিবেকানন্দকে অধ্যয়ন করুন। গেরুয়া বসন হচ্ছে ত্যাগের প্রতীক। যে সে গেরুয়া বসন চাপাতে পারে না, আজকে তো চাপিয়ে দিচ্ছে, আলাদা কথা, ত্যাগের প্রতীক। ইসলাম ধর্ম সম্পর্কে জানতে গেলে নওশাদকে দিয়ে ব্যাখ্যা করবেন না, অনুরোধ করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করুন, তাকে অধ্যয়ন করুন। তার শিষ্যরা তাকে জিজ্ঞাসা করেছিল যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজগুলি কি কি। তিনি উত্তর দিয়েছেন, সর্বোত্তম কাজগুলির মধ্যে একটা উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দান করা। তিনি একবারের জন্য শিক্ষা দেয়নি যে তুমি মুসলমান ক্ষুধার্তকে দান করলে তুমি ভালো কাজ হবে। তিনি ক্ষুধার্তকে খাদ্য দান করার কথা বলেছে, অর্থাৎ সর্বজনীন করে দিয়েছে। তো তাকে দেখে শিখুন। আমি বন্ধুগণ, আমার বলার বক্তব্য হচ্ছে এটা, আমার উপরে কেন ওদের রাগ, আমার উপরে এত রাগ কেন? নওশাদকে হারাতে হবে, নওশাদকে হারাতে হবে, ভাঙড়কে হারাতে হবে, ভাবতে হবে। আমি বিধানসভার মধ্যে একটা প্রস্তাব রেখেছিলাম যে এখন তো হসপিটাল আপনারা বাড়াচ্ছেন না। প্রথম বলেছিলাম হসপিটাল বাড়াবার কথা, তারপরে বললাম যে রেফার যে করে, আরামবাগের একটা রুগী কলকাতায় আসতে গেলে আসার পরে সিট পায় না, কিন্তু আবার সে যদি 30-40 হাজার টাকা ধরিয়ে দেয় সিট পেয়ে যাবে। মালদা মুর্শিদাবাদ থেকে রুগী আসছে, 30-40 হাজার টাকা ধরাতে পারলে দালালকে সিট পেয়ে যাবে, কিন্তু এমনি সিট পায় না। তাই এটা বন্ধ করা দরকার। আমি বলেছিলাম এই জন্যই যে প্রত্যেকটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। আপনারা অনেকে আরামবাগের মানুষ যখন ট্রেনে বাড়ি আসেন, তো হাওড়া গেলে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে কোথায় দেখেন ভাই? ডিসপ্লে বোর্ডে দেখেন, প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করে দেয়, ট্রেন নাম্বার, ট্রেনের নাম। আরামবাগ লোকাল হোক আর কি তালপুর লোকাল নাকি আছে, আচ্ছা সরি গোঘাট লোকাল, দেখেন তো ওই ধরনের। আমি বলেছিলাম ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। আপনাকে আরামবাগের কোন একটা রোগী গিয়েছে কোথায়, কলকাতাতে পিজি হসপিটালে, এমার্জেন্সি ভর্তি করতে হবে, কিন্তু আপনি সিট পাবেন না, বলে সিট নাই, 40,000-30,000 ধরান সিট হয়ে যাবে। তাহলে 40,000-30,000 হারামে যাচ্ছে, হারামে যাচ্ছে না যাচ্ছে না বলেন? মেহনতের টাকা যাচ্ছে হারামে। তো আমি এটা বন্ধের জন্য বলেছিলাম ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন। কিভাবে? যে ওই এনআরএস, আরজিকল মেডিকেল এবং আরামবাগ মেডিকেল কলেজ পর্যন্ত, ব্লক থেকে শহর পর্যন্ত কত টোটাল বেড আছে, আইসিইউ, আইডিইউ, এইচডিইউ, কত রকম হয় না, মেল ফিমেল ওয়ার্ড হয়, তো যা আছে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন, এতটা বেড, এতটা এখন ভর্তি। এবার বোর্ডে আছে আইসিইউ 30টা, ভর্তি আছে 25টা, এখানে সিগন্যাল নেবে। আপনাকে যদি কেউ বলে আপনি আপনার রোগীকে নিয়ে গেছেন এমার্জেন্সি আইসিইউতে ভর্তি করতে হবে, যদি বলে বেড নাই, আপনি তো বাইরে এসে দেখতে পাবেন 5টা বেড খালি আছে, চ্যালেঞ্জ করতে পারবেন?
তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, দালালি বন্ধ হয়ে যাবে, 40,000 টাকা হারামে দিতে লাগবে না। এটা আমি প্রস্তাব দিয়েছিলাম, এটাই দিদিমণির তার ভাইপোর রাগ হয়ে গেছে। কেন এই কথা বলবে নওশাদ? হয়তো বাড়ি বাড়ি আলোচনা করেছে বসে। নওশাদ এ কথা বললে ওই দালালি থেকে যে টাকা উঠছে একটা পার্সেন্টেজ হয়তো তাদের কাছে যাচ্ছে, সেই জন্য নওশাদের প্রস্তাবকে গ্রহণ করেনি। তাহলে নওশাদকে বিধানসভায় আসতে দেওয়া যাবে না, তার জন্য তোড়জোড় কর। তবে একটা কথা বলে যায়, নওশাদকে দ্বিতীয়বার বিধায়ক হয়ে যেতে হবে এই স্বপ্ন নওশাদ দেখেনি। নওশাদ ভালো করে বুঝে গিয়েছে, একবার যখন এখানে পা দিয়েছি, দ্বিতীয়বারের পা দেওয়ার জন্য টাফ হতে পারে। তবে একবারই বাংলার মানুষকে বুঝিয়ে দেব যে বিধায়ক হিসাবে কতটা বলতে পারে। 1952 সাল থেকে আরামবাগের মানুষেরা বিধায়ক তৈরি করার জন্য ভোট দিচ্ছে, কিন্তু আরামবাগের মানুষরা একবারের জন্য জানতো না একজন বিধায়কের মোবাইল খরচ করার জন্য মাস গেলে 5,000 টাকা দেওয়া হয়। কে জানিয়েছে? নওশাদই জানিয়েছে। তো আমার উপর ওদের রাগ। আচ্ছা আপনারা বলেন, যদি ডিসপ্লে বোর্ডটা লাগিয়ে দেয় কি ক্ষতি হবে? আপনাদের ভালো হবে না লাভ হবে? ক্ষতি হবে। তাহলে জনগণের ভালো হওয়ার জন্যই তো সরকার, জনগণের পকেট কাটার জন্য সরকার নয়। এখন যে সরকারটা আপনারা পুষছেন আপনাদের পকেটটাকে কেটে নিচ্ছে। তাই আগামী দিনে এই পকেট কাটা সরকারকেই কাটতে হবে, নতুন সরকার নিয়ে আসতে হবে। আরামবাগের মানুষ কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে যাবে ভাই? আরামবাগের মানুষ আরামবাগই ট্রিটমেন্ট করবে, তার ব্যবস্থা করতে হবে। এইরকম সরকারকে আনতে হবে। সকলে ভালো থাকবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না, পরিশেষে দুটো কথা বলবো, বলে শেষ করব। 1 নম্বর কথা হচ্ছে রাজনৈতিক হিংসায় জড়াবেন না। আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? অভিষেক ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? মোহাম্মদ সেলিম সাহেবের সাথে শোভন বাবুর হাতাহাতি লড়াই হতে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে আপনার সুকান্ত মজুমদারের হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেনি, আর দেখতেও চাই না। চর্বিটা কোথায় বলুন তো? এই আরামবাগের ওয়ার্ডের মানুষদের, গ্রামের মানুষ, বুথের মানুষদের চর্বিটা একটু বেশি। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে এসি রুমে বসে চা খাওয়াচ্ছে, আর আপনারা এখানে মেরে একে অপরের সাথে লড়াই করে মাথা ফাটিয়ে দিচ্ছেন। কেন ভাই? আপনাদের কি একটু চর্বি বেশি হয়ে গেছে নাকি? আমার কথাটা খারাপ লাগছে? আমি একটা স্লোগান দিই ভাই, এখন নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। অনেক হয়েছে, জনগণের লড়িয়ে দিয়ে তোমরা ক্ষমতার মসনদে বসেছো। বছরে একটা দিন হলে কি বলবে? আহা গো, ওই লোকটা খুব ভালো ছিল, ওর ছবিতে মালা পরিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দেবে। যে শ্মশানে যাবার গেল, যে কবরে যাবার গেল, যে জেল খাটছে, আর যার পরিবারে মরলো বা জেল খাটলো তারাই বুঝছে 364 দিন নেতাদেরকে পাত্তা পাবেন না। একদিন আসবে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার পিতার ছবিতে মালা লাগিয়ে অমুক অমর রাহে বলে ছেড়ে দেবে। তাই অনুরোধ করছি, এই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না। এরা সন্ধ্যাবেলায় মুখে ফেস পাউডার টেস্ট পাউডার কি সব বলে গো লাগিয়ে টিভির সামনে বসে আপনাকে আমাকে বোকা বানায়। আমিও তো আগে ডিবেটে যেতাম, এখন যাওয়া ছেড়ে দিয়েছি। ও নাটক হয়, ওটা কিচ্ছু ভালো জায়গা নয়। একদিন আমি ডিবেটে যাই, একটা স্টোরিতে গিয়েছি, একজন ভদ্র মহিলাকে বললো সাহেবকে একটু মেকআপ করিয়ে দাও। আমি ভাবলাম হয়তো একটু পাকামো মারছে আমার সাথে, সিরিয়াস বলছি। আমি কেউ পাকামো মারে বলেছে, হালকা বয়সী ছেলে তো, হালকা বয়সী বলে সবাই হালকা ভাবেই নেয়। তো বলছে সাহেবকে মেকআপ করিয়ে দাও। তারপরে একটি মেয়ে ওই একটা ব্যাগের মতো অ্যাটার্জি মতো নিয়ে আমার কাছে আসলে বলে স্যার চলুন রুমে। আমি কোথায় যাবো? বলে আপনাকে মেকআপ করাতে। আমি না না, আমার ভাঙা ফুটা যা আছে চলে যাবে। আমার জ্ঞান হয়েছে, এটা আমার জ্ঞান হয়েছে ওখানে, যে এই ধরনের মেকআপ করে ওরা টিভির সামনে বসে, এই ধরনের মেকআপ করে টিভির সামনে বসে, মানে বুঝতে পারছেন, বসে এই কারেঙ্গা টান কারেঙ্গা। যখন আবার বিরতি হয়ে যায়, কাজু কিশমিশ খেতে খেতে বললো কেমন দিলাম বলতো, ওরা বললে আবার এটা তো একটু বেশি হয়ে গেল না। আর আমরা বোকা মানুষ, গ্রামের মানুষ, শহর থেকে এত দূরে থাকি, আর আমরা ওই দাদা দিদির জন্য মারপিট করে মাথা ফাটাই। আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে মারামারি হানাহানিতে জড়াবেন না। কি হবে? একদল শ্মশানে যাবে, একদল কবরস্থানে যাবে, আর একটা দল জেলের ভাত খাবে। আর আমাদের মতো রাজনৈতিক যারা কারবারি আছে, টিভির সামনে বসে বলবে এটা উচিত হয়নি, তারা ওর ব্যবস্থা আমি গ্রহণ করছি। ঘোড়ার ডিম হবে ব্যবস্থা গ্রহণ, যার ধ্বংস হওয়ার তার গেল।
অনুরোধ এটাই। দ্বিতীয় অনুরোধ হচ্ছে প্রশাসন বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করবেন। প্রশাসনের একটা অংশ এখনো সিটডারা সোজা রেখে তারা কাজ করছে, তাদেরকে আমরা সহযোগিতা করব। যারা শাসক দলের চাটুকারিতা করে তাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে রাখবো। কিন্তু প্রশাসন আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, তাদেরকে সহযোগিতা করবেন। আর সাথে সাথে শিক্ষার কথা যেটা বললাম, একটু ভাববেন আপনারা যে আমাদেরকে শিক্ষায় কোন জায়গায় নিয়েছে দাঁড় করাচ্ছে এই সরকার। শিক্ষার পরিবর্তন হওয়া দরকার, মানে সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার। সকলে